তাহলে 1 নম্বরে যে আমরা আউটবাউ নীতি এটাকে আমরা অলরেডি শেষ করে ফেলছি। তাহলে 2 নম্বর আমরা পড়ব হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতি, হুন্ডের নীতি কখন প্রযোজ্য? হুন্ডের নীতি প্রযোজ্য আমরা যখন দেখি হুন্ডের নীতি অর্থাৎ সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য করে। আমরা কি দেখব? অর্থাৎ নীতিটা আমি লিখে দিচ্ছি। সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বদাই বিজোড় অবস্থায় থাকতে চায়, সর্বদাই থাকতে চায় এবং বিজোড় অবস্থায় অবস্থানরত ইলেকট্রনের স্পিন আকৃতি। এটা কিন্তু হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ বা ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করে যেন তারা সর্বদাই বিজোড় অবস্থায় থাকতে চায় এবং বিজোড় অবস্থায় অবস্থানরত ইলেকট্রনের স্পিন কি হবে? একইমুখী হবে। তো হুন্ডের নীতিতে আমাদের আগে জানতে হবে যে উপশক্তি স্তরের যে ধারণাগুলো আছে, এখান থেকে আমরা জানি যে কোন কোন অরবিটাল এই ক্ষেত্রে নীতিগুলো প্রযোজ্য হবে। যেমন আমরা জানি উপশক্তি স্তর আছে এস, তারপরে পি, তারপর আছে ডি, তারপর আছে কি এফ, এবং এগুলোর আমরা মানও জানি যে এগুলো অ্যাকচুয়ালি উপশক্তি স্তর, যেহেতু উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এল মানে কি? এল মানে উপশক্তি স্তর অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা। এদের জন্য এস এর মান কত হয়? 0, পি এর মান হয় কত? 1, ডি এর মান হয় কত? 2, এফ এর মান কত? 3। তো এইটা কিন্তু আমরা এল এর মান জানি, কিন্তু এই যে এই মানগুলোর মধ্যে কতটি উপশক্তি স্তর আছে, সর্বোচ্চ কতটি উপশক্তি স্তর থাকতে পারে? আমরা জানি যে সর্বোচ্চ উপশক্তি স্তরের যে সূত্রটা আছে, আমার যে কোয়ান্টাম সংখ্যা নামে ক্লাসটা আছে, এইটা কিন্তু আগে দেখতে হবে আপনাদেরকে। কোয়ান্টাম সংখ্যা থেকেই কিন্তু আমি এখানে আসতেছি। তাহলে সর্বোচ্চ উপশক্তি স্তর ধারণ করে সর্বোচ্চ উপশক্তি স্তর ধারণ ক্ষমতার সূত্র আমরা জানি যে 2l + 1, 2l + কি 1। তাহলে দেখেন কিতে উপশক্তি, এস এ কয়টি উপশক্তি স্তর আছে বের করব। তাহলে এস এর আমরা উপশক্তি স্তর বের করতেছি। এইচ এর জন্য দেখেন এল এর মানটা এস এর জন্য কত হয়? 0 হয়। আমরা এখানে 2 0, আমরা যদি 2 * 0 + 1, তার মানে এইখানে উপশক্তি স্তর 2 0 0 + 1, অর্থাৎ একটি উপশক্তি স্তর আছে। পি এর জন্য কয়টি পাবো আমরা? দেখেন পি এর জন্য মান হলো কত? যে পি এর জন্য 2 * পি এর জন্য মান হচ্ছে 1, এই সূত্রে অ্যাপ্লাই করতেছি, +1। তাহলে 2 0, 2 কে 2 একে 3টি। এবং ডি এর জন্য দেখেন 2 2 2 * 2 + 1, তাহলে আমরা এই মান পাচ্ছি কত? 5। এবং এফ এর জন্য মান কত পাচ্ছি? 2 * 3 + 1, তাহলে কত পাচ্ছি? 7। এখন দেখেন এই যে পি এর যে উপশক্তি স্তর আছে, পি এর উপশক্তি স্তর কোনগুলো? তাহলে পি এর উপশক্তি স্তর আমরা তিনটা পাবো, যে px, py এবং pz। এফ এর উপশক্তি স্তর কয়টি? এফ এর ডি এর উপশক্তি স্তর কয়টি? 5টি। আমরা পড়ছি যে dxy, dyz, dzx, dx2/y² এবং dz²। এফ এর উপশক্তি স্তর 7টি, বাট এই এফ এর যে ডাইমেনশনটা, এটা কিন্তু এখনো আবিষ্কৃত করা সম্ভব হয়নি। এই যে হুন্ডের নীতিতে কেন আমি এটা পড়াইলাম? কারণ আছে যে এই হুন্ডের নীতি
ইলেকট্রন বিন্যাসটা বক্স পদ্ধতি অনুসরণ করে। কোন পদ্ধতি? বক্স পদ্ধতি। তো বক্স পদ্ধতি জিনিসটা কি আমরা একটু পরেই দেখতেছি যে হুন্ডের নীতির সাহায্যে আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পারবো। আশা করি আপনারা এটা লিখে নিচ্ছেন, আমরা এখন দেখব। তাহলে আমরা দেখব যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব। নাইট্রোজেনের আমরা সাধারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 7, ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 এবং 2p, এখানে আছে কত 3 তাহলে এই যে বক্স পদ্ধতি, মানে বক্স পদ্ধতিতে 1s মানে এইটা আমাদের একটা বক্স দেব এবং এখানে 1s ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এই যে একটা দেব ক্লকওয়াইজ, একটা দেব অ্যান্টি ক্লকওয়াইজ। পরবর্তীতে আছে 2s, 2s এ কয়টা ইলেকট্রন আছে? 2s এ দুইটা ইলেকট্রন আছে, একটা ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ। তারপরে আছে কি 2p, অর্থাৎ এইটা আমরা লিখেছিলাম 1s, তারপরে লিখেছি 2s। এখন দেখেন যেহেতু 2p আছে, কিন্তু p অরবিটালে উপশক্তি স্তর আপনার কয়টা? হ্যাঁ, p অরবিটালে উপশক্তি স্তর আপনার তিনটা, একটা হলো px, একটা হলো py, একটা হলো pz। তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হলো px, এখন কোন p আছে? আপনার 2p আছে, তাহলে 2px, তারপর হলো কি 2py, তারপর হলো 2pz। এই যে 2px 2py 2pz, তাহলে এখানে একটা করে ইলেকট্রন যাবে, 1 2 3। তাহলে দেখেন আপনার এখানে হুডের নীতিতে এখন আপনি দেখেন বিপরীত স্পিনে থাকা ইলেকট্রন গুলো একই মুখী, তাহলে আপনি স্পিন গুলো সব একই দিকে পাচ্ছেন। তারপরে আপনি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, অক্সিজেন 1s2 2s2 তারপরে 2p4, আমরা আর বক্স পদ্ধতিতে যদি যাই তাহলে প্রথম অরবিটালে ইলেকট্রন হচ্ছে দুইটা, তারপরের অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? দুইটা, তারপরের অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? এখানে উপশক্তি স্তর, অর্থাৎ পিটাকে ভেঙে দিতে হবে, px py pz। তাহলে এখানে 2p x, তারপরে হলো 2py, তারপরে হলো 2pz। তাহলে x এর মধ্যে একটা ইলেকট্রন যাবে, y এ যাবে, তারপরে z এ যাবে। এখন দেখেন ইলেকট্রন তিনটা, বাট আপনার এখানে তিনটা হয়ে গেছে, চারটা। তাহলে যে বিপরীত স্পিনে একটা চার, তাহলে আপনারা দেখেন বিজোড় হলো সর্বাধিক। তার মানে বিজোড় অবস্থায় যদি ইলেকট্রন সর্বাধিক থাকে, তাদের স্পিন যদি একই মুখী হয়, ওটা কি করবে? হুন্ডের নীতি মেনে চলবে। তাহলে আমরা ঠিক একই ভাবে আপনারা একটা প্রশ্নের অ্যানসার করবেন যে Fe3+ হুন্ডের নীতি মেনে চলে কিনা, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে Fe3+ হুন্ডের নীতি মেনে চলে কি না। তাহলে আমরা হুন্ডের নীতিটা কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারলাম। আমরা এখন যেটা দেখব এটা হলো কি পলির বর্জন নীতি। আমরা এই পলির বর্জন নীতির মাধ্যমেই আজকের ক্লাসটা শেষ করব। আপনারা সুন্দর করে নোট করে আমাকে ইনবক্সে অথবা এই যে ইউটিউব চ্যানেলে দেখবেন আমার পেজের আইডি আছে, পেজ লিংক আছে, আপনারা পেজের মধ্যে সুন্দর করে মেসেজ করবেন, আমি ফ্রি সময় দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন যেটা দেখব, আমরা সেটা দেখতেছি 3 নাম্বার নীতি, যে আমরা 2 নাম্বার হুক শেষ করেছি। আমরা 3 নাম্বার নীতিটা কোথায় কি পাবো? পলির বর্জন। পলির বর্জন নীতি, পলির বর্জন নীতিটা কি রকম? যে স্টার 1 2 4s, স্টার 1 2 4s। তো ছাড়া এটা কি রকম? এটা একটা মনে রাখার টেকনিক আর কি। তাহলে স্টার 1 2 4s একটা মনে রাখার টেকনিক। আমরা দেখব যে একটি পরমাণুতে, এক মানে কি একটি পরমাণু, দুই মানে কি দুইটি ইলেকট্রনের জন্য, কয়টি? দুইটি ইলেকট্রনের জন্য। চার মানে চারটি কোয়ান্টাম সংখ্যা, চারটি কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। কখনোই একই হতে পারে না বা সমান নয়, একই জিনিস কখনোই একই হতে পারে না। একটি পরমাণুতে, এক মানে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন, চারটি স্টার মানে কি সমান নয়। একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না অথবা সমান হতে পারে না। তো আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যা যেখানে পড়াইছিলাম ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আশা করি কোয়ান্টাম নাম্বারে কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো আমরা এই যে কোয়ান্টাম নাম্বারের মধ্যে আমরা পরিবর্তন নীতি দেখবো, যে হিলিয়ামের শেষ ইলেকট্রন এর জন্য পরিবর্তন নীতি দেখবো আমরা। তো হিলিয়াম 2, তাহলে ইলেকট্রন বিন্যাস করব কি 1s2। তাহলে 1s2 এখানে কয়টা ইলেকট্রন আছে? মানে একটা পরমাণু দুইটা ইলেকট্রনের জন্যই শুধু কি হবে?
অলিবর্জন যে নীতি আছে এইটাকে সে মেনে চলবে। তাহলে আমরা দেখি যে প্রথম ইলেকট্রনের জন্য মানে E1 প্রথমের জন্য এখানে n এর মান কোনটা, n মানে প্রথম সংখ্যা 1, n হলে n এর মান কত হবে, ইলেকট্রনটা কোথায় আছে, s এ আছে 0, তাহলে s 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অবশ্যই 0 ডেফিনেটলি, এবং প্রথম ইলেকট্রন s স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটা কোথায় যায়, ঘড়ির কাঁটার দিকে যায়। ঠিক E2 এর জন্য দ্বিতীয় ইলেকট্রনের জন্য তাহলে n এর মান কত 1, n এর মান ঠিক একই ভাবে দেখেন 0ই হবে, কারণ s এ তো দ্বিতীয় ইলেকট্রন আছে, n এর মান কত 0 এবং s এর মান কত হবে -1 হবে। তাহলে আপনি দেখেন যে এই যে প্রথম যে তিনটা কোয়ান্টাম নাম্বার আছে প্রধান, সহকারী এবং চৌম্বক, এদের মান কিন্তু সেম, বাট চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কি একই, না একই হয় নি। তার মানে এখানে একটি পরমাণু দুইটি চতুর্থ অর্থাৎ চারটি পরমাণু কখনোই একই হতে পারে, যদিও তিনটা এক হয় চতুর্থটা কি হবে অবশ্যই ভিন্ন হবে। সুতরাং এটা কি করে যে হিলিয়াম অনির্বর্জন নীতি মেনে চলে। তো এই ছিল আপনাদের এই তিনটা নীতির একটা মোটামুটি একটা ভিডিও ছিল, এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন এখান থেকে যে একটা 3 স্টার যেটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা আছে, নিচের কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য না, ওখানে হয়তো আমি কথাটা মনে করি নাই, মনে রাখবেন যে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, কারণ এস অরবিটাল উপশক্তি স্তর একটি আছে, বাট এস অরবিটালের ক্ষেত্রে একটি উপশক্তি স্তর থাকলে ওটা স্প্লিটিং ঘটে না, যার কারণে ওখানে হিন্ডের নীতি কি হয় না, প্রয়োগ হয় না। আর পি কে আমরা ভাঙলে 3টা পাই, ডি কে ভাঙলে 5টা পাই, এফ কে ভাঙলে 7টা পাই, ওইখানে হিন্ডের নীতি প্রযোজ্য করবে, কারণ ওইখানে তখন আমরা স্পিনটা দেখতে পারবো যে বিপরীত স্পিনে কি রকম ইলেকট্রন একমুখী না অন্যমুখী আছে। তো আজকে আমরা এখান থেকেই শেষ করব, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।